আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট, এবং এটা আমি সবাইকে বলছি, টেলিভিশনে বলেছি, টক শোতে বলেছি, ইউটিউবে বলেছি, লেখায় বলেছি, সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত, এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত শিবির। কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে, এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে, এবং আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের জয় হবে। এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি, এটা শুধু 23শে নভেম্বর বলি নাই। আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য। যুদ্ধ অপরাধী, কোন যুদ্ধ অপরাধী? 16ই ডিসেম্বরে 1971 সন, যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার 93,000 সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পায়ে রিভলভারটা রেখে এবং যুদ্ধ অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল, সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী, তাদের বিচার হবে। সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম এবং তাদের বাহিনী আল বদর, রাজাকার, আল শামস। সেই চুক্তির বলে 1973 সনে একটা অর্ডিন্যান্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আজকের যে কোর্ট, এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস.আর. পাল, যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন। আর ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। সেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় 2008 সনে, শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু, কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধী। পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম, এবং যুদ্ধে 1971 সনের 3রা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল। এই যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল। এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি, একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া, ছিল সেদিন আমাদের পক্ষে। কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে। এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন, কারণ বঙ্গোপসাগর পর্যন্ত আমেরিকার 7ম নৌবহর এসে পড়েছিল। তারপরও যুদ্ধ তিনি থামান নাই, পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছে। ওই যে কোর্ট, এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না, এটাকে একসাথে মিলাইলে চলবে না। তো পাকিস্তানের যুদ্ধ অপরাধের বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক নাই, এলো জাতীয় যুদ্ধ।
সেটাও যুদ্ধ না, জাতীয় আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল। এইরকম অবস্থান এরশাদ নিয়েছিল, অনেকেই নিয়েছিল। এইরকম অবস্থা হাসিনা নিছে, তার সময় লোক মারা গেছে অনেক বেশি, যেটাকে বলা হচ্ছে 1400। আমি অবিশ্বাস করি না, কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না, এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান। এইটার সঙ্গে পাক্কু থাকার 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, সমস্ত বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে, সেইটা আমি সমর্থন করি না। এই যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে, গঠন করা হয়েছে, আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলতো। আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক, এবং কঠিন এইগুলো আমি বলছি তো, খালি আমার কথা ভেঙে ভেঙে বলে তো হবে না। জি, আমি তো সেদিন হাজির হব। আমার যদি কথা, আমার কন্টেম্প করতে, আমার টোটাল 1 ঘন্টা 10 মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে। আমার 1 লাইন 2 লাইন শূন্য তো বললে হবে না। আমি খুব ক্লিয়ার বলছি, বিচারের ব্যাপারে আমার কথা নাই, বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে, যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে। কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যখনই এই সরকার তো আর 3 মাস থাকবে যদি গণতন্ত্র আসে। আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে। ইউনূস সরকার তো 3 মাস থাকবে। যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে, তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে। রিট কোর্ট গুলা তখন অনেক বেশি স্বাধীন হবে। আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি তো, কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে 71-এর যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে, বা ট্রাইব্যুনাল করাটা, এই বিচার করা ঠিক হয় নাই, আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় নাই, এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে, তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না, রায়টা কতটুকু ঠিক থাকবে। এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক, যাতে উপরে গিয়া টিকে। কারণ ওই যে আজহার সাবরে যে বিচার করছিল জামাতের, উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল, অ্যাপিলেট ডিভিশন রিভিউ করে, কিন্তু উনি ছাড়া পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে। এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে, এমনকি প্রসিকিউশন কি কোথাও না, ওই যে কথাটা আমি বলছি, প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া, ওই কথাটাও কিন্তু আমি তুলছি। আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক, এই কথাটা আমি বলছি ভাইয়া। আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই। এখন তারা যখন যদি আমাকে ডাকে, এমনও তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে না, এটার মধ্যে কোনো সাবজেক্ট ম্যাটার নাই, এটা আমরা তাকে করলাম না, ডাকলাম না। আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে, তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন। আমি তো কোর্টের, আমি তো 48 বছর যাবৎ কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই, কাজে আমি তো আইনের মানুষ। আমি বলছি, আমি বিএনপির নেতা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না, আমি একজন ওইখানেই বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আইনজীবী হিসাবে কথা বলছি। এই ট্রাইব্যুনালটাই আমার কাছে রং মনে হইতাছে, রংলি কনস্টিটিউটেড। আপনি আমার কথা যদি আমি বলতে পারবো না, তাইলে তারা জাতিসংঘের মহাসচিব আইনে দাঁড় করাক, মানবাধিকার যে 6টা সংস্থাকে আইনে দাঁড় করাক। ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় না, এর মধ্যে ফাঁক, তাদেরকে আইনে দাঁড় করাক। আমার মতো একজন নরম মানুষ পায়া, অসহায় মানুষ পায়া, আমার উপরে কেন বিচার চলছে? তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই। জাতিসংঘ থেকে দৈরে মানবাধিকার সবাই বলতেছে, আমি কি একা বলতেছি নাকি? মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে, যেদিন আমি গিয়ে আমার পক্ষে যদি আমাকে ডাকে, আমি তখন তাদের প্রশ্নের, আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম, হাইকোর্টে রসগোল্লা নাই বইলা এদের কাছে পাঠাইতে পারছি না।
ওই আমার এক বন্ধু আছে, ছোট বন্ধু, ওরে আমি তুমি ডাকি, তার নাম তাজুল ইসলাম, তিনি হলো চিফ প্রসিকিউটর। তিনি আবার ময়মনসিংহ মানুষ, জামালপুরের মানুষ। আমি তার ছোট ভাইয়ের মতো দেখি, মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওরে একটু মিষ্টি পাঠায়, আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায়, এরা খুঁজে পাইছি না। আমি হাইকোর্টে কোনো দেখা যাবে না, আমি মিষ্টি লই যাবো এদের জন্য। আমার কি হয়ে যায় জেল ফাঁসি, এইটা আমি আমার মানে যে কোর্ট, অনারেবল কোর্ট, তার কাছে আমি প্লেস করব। অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে, কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে। কেউ বলে না, আমি বলছি। পৃথিবীতে অনেক সময় গেলিলিও বলছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এই কারণে তার ফাঁসি হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে, গ্যালিলিও ঠিক ছিল। ওই যে সক্রেটিসেরও ফাঁসি হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল, এতে কি আইলো গেল? সত্য কথা তো একজন দুইজনই বলে, আমি তাই সেই কথাটাই বলতেছি। ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না, কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না, এটা ছিল জাতীয় সমস্যা, সরকার পরিবর্তন অথবা পতন। এইটার মধ্যে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, যে সপ্তম নৌবহর আইসা পড়ছে বঙ্গোপসাগরে, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে, এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানিদের নয় মার, এটা হয় নাই তো। আমি তো বলছি সেইটা। দেশের দুটি বন্দর দীর্ঘমেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে ঘটে গেলেও চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত। আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে। 4 ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ। অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পিআর ক্যাম্পেইন। সরকার সমর্থকেরা হাজির করছেন কাল্পনিক সব কালগল্প। আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে কড়া অভিযোগ, আবার দেয়া হচ্ছে অদ্ভুত নানান যুক্তি। কথায় কথায় আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনূস গত সরকারের উদ্যোগকেই এগিয়ে নিচ্ছেন। দেশের অর্থনীতি প্রায় 15 মাসে তলানিতে গিয়ে ঠেকলেও সরকার সমর্থকদের বিকার নেই, বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা। বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ঠুকবে বাংলাদেশের পায়ে। প্রশ্ন হলো, সরকার সমর্থকেরা যেখানে দেশের 17 কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন, সেখানে দেশের মানুষকে কেন 15 মাসের ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে? এতদিনের কোন ম্যাজিকের কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে? অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন সোচ্চার, এখন তারাই কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছেন নিজেদের ভল্টে? আমাদের অনুসন্ধান বলছে যে 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূস গোপন চুক্তি করেছেন। তাদের প্রত্যেকটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে। এমনকি জিবুতি সরকার জিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ এনে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। বিনিময়ে দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা। দর্শক, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির 90% বেশি হ্যান্ডেল করে। এই বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু সম্প্রতি এই প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা বলছে অন্তর্বর্তী সরকার নাকি দেশকে বন্ধক দিতে চাইছে, আর সরকারের দাবি এসব সিদ্ধান্ত দেশটির জন্য নতুন যুগের সূচনা। অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এসে কোন কোন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, চলুন প্রথমে সেই তালিকাটি দেখে আসি। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েস্কের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। প্রতিষ্ঠানটি প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তির পরপরই বাংলাদেশ 250 কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে। একই দিনে ঢাকার কেরানীগঞ্জের কাছে বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে 22 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের কাছে। তারা প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে এবং 18 কোটি টাকা সাইনিং মানি দেবে।
অধ্যাপক ইউনূসের পিআর টিম দাবি করছে গত 12 বছরে এই টার্মিনাল প্রায় 300 কোটি টাকা লোকসান করেছিল। মেডলাগের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি নিয়ে, যেটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। এটি মোট কন্টেইনারের 44% সামলায়। এটি বর্তমানে নৌবাহিনী নিয়ন্ত্রিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড নামের দেশীয় প্রতিষ্ঠান দ্বারা 17 বছর ধরে সফলভাবে ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। 2022-23 অর্থ বছরে এটি থেকে বন্দরের লাভ হয়েছে 574 কোটি টাকা। কিন্তু এই লাভজনক টার্মিনালটিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সিদ্ধান্তটি এতই স্পর্শকাতর যে এটি আদালতের দোরগোড়ায় পৌঁছে গেছে। হাইকোর্ট আদেশ দিয়েছেন এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া আপাতত চালানো যাবে না। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালে আওয়ামী লীগ সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এ বিষয়ে জোর উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করে। দেশের অন্য আরও কয়েকটি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে সরকারের মরিয়া আগ্রহ চোখে পড়ার মতো। এতে করে প্রশ্ন উঠেছে, দেশের প্রতিটি ক্ষেত্রে সংকটের পাহাড় জমে গেলেও বন্দর নিয়ে এত কেন আগ্রহ অন্তর্বর্তী সরকার? আবার চুক্তি করার ক্ষেত্রে প্রচন্ড গোপনীয়তা তৈরি করছে সন্দেহ। ডেইলি স্টার এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা। সরকারের সিদ্ধান্ত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করলেও স্বচ্ছতার অভাব, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিবন্ধে বলা হয়, বাংলাদেশের অন্তত 5টি টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশিদের হাত দেওয়ার উদ্যোগের জোরালো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ, কয়েকটি বাম রাজনৈতিক দল, জামায়াত ইসলাম এবং হেফাজতের পক্ষ থেকে এ ধরনের চুক্তির বিরোধিতা করা হচ্ছে। দর্শক, অধ্যাপক ইউনূস কেন মিত্রদের কাছ থেকে এমন বিরোধিতা পাচ্ছেন? কেন অন্তর্বর্তী সরকার এসব চুক্তি নিয়ে এত বিতর্ক দেখা দিয়েছে? আমাদের বিশ্লেষণের প্রধান কারণ 3টি: গোপনীয়তা, দ্রুততা এবং অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিশেষ করে দেশের স্বার্থ ও লাভ কতটা থাকবে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়েও বিতর্ক চলছে। দর্শক, ইতিমধ্যে 2টি চুক্তি সইয়ের ক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা এবং চুক্তির শর্ত গোপন রাখার দৃশ্য দেখা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো চুক্তি প্রকাশ করেনি। সবগুলোর ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অজুহাত দেখানো হয়েছে। ডেইলি স্টার বলছে, লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র 1 দিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই সময় যথেষ্ট নয়। এই প্রক্রিয়ায় অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দাবি করেছেন, কোন দেশের সরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির দলিল জনসম্মুখে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে তিনি এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন লালদিয়া কন্টেইনার টার্মিনাল চুক্তিটি একটি কনসেশন চুক্তি। এ ধরনের কনসেশন চুক্তির দলিল গোপনীয় কিনা তা নির্ভর করে 2 পক্ষের উপর। ভারত সরকার দেশের কনসেশন চুক্তিগুলো জনগণের জন্য উন্মুক্ত করেই রেখেছে। ভারতের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স ওয়েবসাইটে অবকাঠামো খাতের উন্নয়নে 220টি কনসেশন চুক্তিপত্র দেয়া আছে, যেখানে বন্দর নিয়ে রয়েছে 22টি। সমালোচকরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নিতে গিয়ে লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র 1 দিন করে মূল্যায়ন করা হয়েছে। 20 থেকে 30 বছরের চুক্তির জন্য এই তাড়াহুড়োকে অস্বাভাবিক বলা হচ্ছে। লালদিয়া এবং পানগাঁও বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি হয় ঝড়ের গতিতে, ছিল না আইন বা নিয়মের বালাই। বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, পুরো সময় কঠোর গোপনীয়তা বজায় রাখে সরকার। এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগও উঠেছে। সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্যের সংখ্যাগত সংকটের মতো ঘটনাও ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে 2টি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করে। দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানতেন না। বন্দর আর টার্মিনাল নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার
এত দীর্ঘমেয়াদী এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে কিনা, বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো এত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু যেখানে জড়িয়ে আছে। সংবাদ মাধ্যমগুলো বলছে বন্দর পরিচালনাকে সাধারণ কোনো বিনিয়োগ হিসেবে দেখা হয় না। ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি সংস্থার হাতে নিউমোরিং টার্মিনাল দেয়া হলে তা জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে 17 বছর ধরে সফল ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। এটি নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে। বছরের রাজস্ব আয় হচ্ছে 1000 কোটি টাকার বেশি। এরপরও সেটি কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রশ্ন তুলেছে, নির্বাচনের ঠিক আগে তাড়াহুড়ো করে একটি অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে এত বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। কারণ অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন কার্যক্রম চালাবে। সংবিধানের 106 ধারার অধীনে সুপ্রিম কোর্টের অভিমত এমনটাই ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন। এ মামলায় 4 ডিসেম্বর রায় দিবে হাইকোর্ট। অবশ্য সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান না থাকা সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের পক্ষে অদ্ভুত ব্যাখ্যা ও যুক্তি দেখিয়েছেন। তার দাবি, নির্বাচিত সরকার যাই করতে পারে অন্তর্বর্তী সরকারও তাই করতে পারে। তবে সম্প্রতি সরকার এসব অদ্ভুত যুক্তিতে কাজ হচ্ছে না দেখে সরকার সমর্থকরা অনলাইনে নতুন নতুন বেশ কিছু যুক্তি দাঁড় করাচ্ছেন। সরকারের মিত্র এবং সমর্থকেরা হাজির করছেন বাংলাদেশকে বিশ্ব সেরা বানিয়ে ফেলার গালগল্প। আবার কেউ কেউ তুলে ধরছেন এমন সব যুক্তি যাতে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের প্রাথমিক উদ্যোগকে বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগ সরকারের 16 বছরের নিয়মিত সমালোচকরাও এখন যুক্তি হিসেবে তুলে ধরছেন 2019 সালে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারকের কথা। সরকারি কিছু সমর্থক দাবি করছেন নির্বাচিত সরকারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া কঠিন, কারণ তারা বন্দর রক্ষা সিন্ডিকেট বা মাফিয়া চক্রের হাতে জিম্মি থাকে। তাই এমন কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকারই নিতে পারে। সরকার বলছে বিদেশি অপারেটর আনলে দেশের লাভ হবে, এতে দক্ষতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে আর বৈদেশিক বিনিয়োগ আসবে। কিন্তু যাদের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বহির্বিশ্বে তাদের ট্র্যাক রেকর্ড কি বলছে, চলুন দেখে আসি। কাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দরগুলোকে? এপিএম টার্মিনালস বিশ্বের 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করে। এটি বিশ্বের শীর্ষতম অপারেটরের মধ্যে গণ্য। তবে এর বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। 2016 সালে গুয়েতেমালায় একটি ঘুষ কাণ্ডে জড়িয়ে এই কোম্পানিকে $60 মিলিয়ন জরিমানা বা সেটেলমেন্ট ফি দিতে হয়েছিল। এনসিটি টার্মিনালের দায়িত্ব পেতে চলা ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বহির্বিশ্বে উল্লেখযোগ্য বিতর্ক আছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে 2006 সালে ডিপি ওয়ার্ল্ডের সাথে 30 বছরের কনসেশন চুক্তি হয়, কিন্তু 2018 সালে জিবুতি সরকার সেই চুক্তি বাতিল করে। জিবুতি সরকারের অভিযোগ ছিল ডিপি ওয়ার্ল্ড এমন একটি চুক্তি করেছিল যা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং কোম্পানিটির মনোপলি তৈরি করেছিল। চুক্তি বাতিলের পর ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় এবং আদালত জিবুতি সরকারকে $533 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এই উদাহরণ মনে করিয়ে দেয় দুর্বল চুক্তির কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে বিরোধ হলে বাংলাদেশকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। ডিপি ওয়ার্ল্ড সহ আরব আমিরাতের সংস্থাগুলোর বিরুদ্ধে মিডিয়া রিপোর্টে শ্রমিক অধিকার লঙ্ঘন এবং পরিবেশগত উদ্বেগের অভিযোগ উঠেছে। এমনকি 80টিরও বেশি দেশে ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্যাংশন আরোপের ডাক হয়েছে। পানগাঁও টার্মিনালের দায়িত্ব পাওয়া মেডলক হলো এমএসসি গ্রুপের শাখা। ইউরোপীয় পার্লামেন্টের নথি অনুযায়ী 2016 সালে তুরস্কে শ্রমিক ইউনিয়ন গড়ার চেষ্টা করায় মেডলক 130 শ্রমিককে বরখাস্ত করেছিল এবং নিরাপত্তা বাহিনী দিয়ে প্রতিবাদ দমন করা হয়েছিল। শ্রমিক অধিকার সংক্রান্ত এই ঘটনাটি উদ্বেগের জন্ম দিতে পারে। সারসংক্ষেপে এসব কোম্পানিকে গ্লোবাল বেস্ট বলা হলেও তাদের ইতিহাস দেখলে বোঝা যায় লাভ যেমন আছে তেমনি ঘুষ, ক্ষতিপূরণ এবং শ্রম নীতির প্রশ্ন আছে। এসব বিতর্ক আর ভবিষ্যৎ বিপদের আশঙ্কার মধ্যে সরকার দেখাচ্ছে স্বপ্ন, বলছে গাড়িটা বাংলাদেশের, ড্রাইভারটা বিদেশি। কিন্তু দর্শক,
30 বছরের জন্য আপনার লাভজনক গাড়িটা যদি এমন একজন ড্রাইভারের হাতে তুলে দেন যার নামে ঘুষ, চুক্তি লঙ্ঘন এবং শ্রমিক নিপীড়নের অভিযোগ আছে, এবং ড্রাইভার যদি আপনাকে অর্ধেক মাইলেজ গোপন রাখতে বলে, তাহলে আপনি কি নিশ্চিন্তে থাকতে পারবেন? জিবুতির ক্ষেত্রে যেমনটা দেখা গেছে, ভুল চুক্তি হলে ক্ষতিপূরণ বাবদ অর্ধেক মাইলেজ নয় বরং পুরো ট্যাঙ্কটাই খালি হয়ে যেতে পারে। সরকার সমর্থকরা বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে সাবেক সরকারের জয়গান গাইতেও ছাড়ছে না। কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকার নিতে পারে, এমন বার্তাও তারা দিচ্ছেন। প্রশ্ন হলো, চট্টগ্রাম বন্দর হস্তান্তর হয়ে গেলে কি বাংলাদেশের সব দুরূহ সমস্যার সমাধান হয়ে যাবে? যদি সেটি না হয়ে থাকে, তাহলে সরকার সমর্থকদের ফর্মুলা অনুসারে দেশের জন্য অনির্বাচিত সরকার থাকাই সবচেয়ে ভালো। মানে তারা প্রফেসর ইউনূসকে আরো 5 বছর, 10 বছর কিংবা 50 বছর চান। বন্দরকে সামনে রেখে এমন পিআর ক্যাম্পেইনের মাধ্যমে কি সেই প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে? ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই, যেহেতু ওরা বলছে এগুলো আমার, তাহলে পড়ে যাওয়া করাইল বস্তিবাসীদের প্রয়োজনে সেগুলো দিয়ে দেওয়া হোক। বাণীতে শেখ হাসিনা। এমন একটা কিউ কার্ড বা ফেসবুকে পোস্টার খুবই ভাইরাল হয়েছে। তবে এই বক্তব্যটা কি সরাসরি শেখ হাসিনা দিয়েছেন নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে পোস্ট করেছেন? এই জায়গাতে একটু প্রশ্ন আছে। যাই হোক, তারপরেও এই লকারে পাওয়া 832 ভরি স্বর্ণ নিয়ে বাংলাদেশ যখন উত্তাল, গতকালকের লিডিং নিউজে 24 ঘন্টার মধ্যেই দুদকের যিনি মহাপরিচালক আছেন তিনি দিলেন আবার ভিন্ন তথ্য। অর্থাৎ শেখ হাসিনার নামে যে একক লকার, সেইখানে কি ছিল আর 832 ভরি স্বর্ণ, এটা কি শুধুমাত্র একক শেখ হাসিনার নাকি শেখ পরিবারের? তথ্য হচ্ছে এই 832 ভরি স্বর্ণ শুধুমাত্র একা শেখ হাসিনার না। তো লকার খুলে যে জিনিসগুলো পাওয়া গেছে, প্রত্যেকটা স্বর্ণের সাথে ছোট ছোট একটা চিরকুট ছিল যে কোন স্বর্ণটা আসলে কার। আসুন দেখি মূল ঘটনা। অগ্রণী ব্যাংকের 2টি লকার খুলে যে 832 ভরি সোনা পাওয়া গেছে, সেগুলো শুধু শেখ হাসিনার নয়, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও ছিল। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি নিজে এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানা গেছে যে জব্দকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে কিছু অংশ শেখ হাসিনার ব্যক্তিগত, কিছু অংশ তার বোন এবং মেয়ে তাদের ব্যক্তিগত সম্পদ। স্বর্ণালঙ্কারগুলো আলাদা আলাদাভাবে মার্কিং করা ছিল। দুদকের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালঙ্কারগুলো আলাদা করবেন, কার কোন অংশটুকু আছে তা নির্ধারণ করা হবে। আক্তার হোসেন বলেন, আমাদের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত। তো জব্দ করা 832 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে শেখ হাসিনার কতটুকু, তিনি বলছেন যে সেই অংশটুকু নির্ধারণ করার জন্যই ইনভেন্টরি করা হচ্ছে এবং তার মধ্যে যে সম্পদ বিবরণী দাখিল করছেন তার সঙ্গে মিলিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। দুদকের চোখে জব্দ হওয়া এই সকল স্বর্ণ কি বৈধ নাকি অবৈধ? তিনি বলছেন যে সম্পদ বিবরণী যাচাই করলে জানা যাবে যে শেখ হাসিনার আয়ের সাথে এগুলোর সঙ্গতি আছে কিনা। যদি আয়ের উৎস জানা না যায় তাহলে তা হয়ে যাবে অবৈধ। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার নামে একক যে লকার, সেখানে কি ছিল? সেখানে পাটের একটা ব্যাগ ছিল যেটা শুধুমাত্র শেখ হাসিনার নামে এটা বরাদ্দ। এরপরে সেখানে স্বর্ণের নৌকা পাওয়া গেছে, স্বর্ণের হরিণ পাওয়া গেছে, বিভিন্ন রকম আপনার স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। অর্থাৎ এখানে যে স্বর্ণের ইস্যুটা আসছে, মানে মোটা দাগে এই লকারগুলো দুইভাবে ছিল। একটা ছিল এককভাবে শেখ হাসিনার নামে, আরেকটা ছিল শেখ হাসিনা শেখ রেহানা যৌথ বা শেখ হাসিনা পুতুল যৌথ। এরকম ভাবে এই লকারগুলোতে এই স্বর্ণগুলো ছিল। এমনকি শেখ রেহানার ছেলে যে আছে ববি, তার নামেও এখানে স্বর্ণ ছিল। তাহলে টোটাল বাংলাদেশে যদি আমরা ধনাঢ্য শ্রেণীকে একটু বিশ্লেষণ করি, যারা পয়সাওয়ালা তাদের ঘরে 50 ভরি, 100 ভরি, 200 ভরি স্বর্ণ, বাংলাদেশে যারা বড় বড় মানুষ আছেন তাদের ঘরে থাকা স্বাভাবিক। অর্থাৎ টোটাল শেখ পরিবারের এখানে 5-7 জন মানুষের তাদের অবস্থান অনুযায়ী, ক্ষমতার জায়গা অনুযায়ী, টাকা পয়সা অনুযায়ী 832 ভরি স্বর্ণ এগুলা আসলে অতিরিক্ত না তাদের জায়গা অনুযায়ী। কারণ যারা একটু পয়সাওয়ালা সবার ঘরেই 20-50 ভরি স্বর্ণ থাকে মিডিয়াম ক্লাসের, আর যারা এরকম বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা রাষ্ট্রের এরকম অবস্থায় আছেন। এখন মূল প্রশ্ন হচ্ছে এটা বৈধ নাকি অবৈধ? এটা থাকতেই পারে স্বর্ণ, কিন্তু এটা শেখ হাসিনা ওই যে রিক্ত আমি নিঃস্ব আমি তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা নিয়েই আসলে ফোকাস করা হচ্ছে
যে রিক্ত আমি নিঃস্ব আমি হওয়ার পরে ওনার 832 ভরি স্বর্ণালঙ্কার, তাহলে যদি ধনী হইতেন ওনার কত ভরি থাকতো। এখন এখানে যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার সর্বশেষ যেই জাতীয় নির্বাচন হয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচন, সেইখানে তার সম্পদের হলফনামায় কত টাকা পয়সা দেখিয়েছেন। এখন তিনি যদি সেখানে কয়েক কোটি টাকা দেখিয়ে থাকেন তাহলে ওইটার সাথে এই স্বর্ণটা সামঞ্জস্য হয়ে যাবে। বাট সেইখানে যদি তিনি টাকা পয়সার পরিমাণ কম দেখান তাহলে এই লকারের স্বর্ণগুলো নিয়ে ভেজালে পড়বেন। ভিডিওর প্রথমে যে বক্তব্যটা দিয়েছি যে লকারে থাকা স্বর্ণগুলো আমার নয়, কেউ কেউ মনে করছেন যে এটা বর্তমান সরকার একটা স্ক্রিপ্ট সাজিয়ে শেখ হাসিনাকে বদনাম করার জন্য আপনার এই ধরনের কাহিনী করেছেন। এটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারণা। আপনি দেখবেন কমেন্টে লিখছে যে ফারুকের স্ক্রিপ্ট, অমুকের স্ক্রিপ্ট বানাইতে সময় লাগছে, স্বর্ণগুলো অর্ডার দিয়া। তো শেখ হাসিনার জায়গা থেকে যে বক্তব্যটা আসছে এটা তার অথেন্টিক বক্তব্য নাকি আওয়ামী লীগের আমি জানি না, নাকি ফেসবুকে প্রচারণা দেওয়া হয়েছে যে করাইল বস্তিবাসীকে দিয়ে দেওয়া হোক। এখন শেখ হাসিনা যদি নিজের মুখে বলেন যে হ্যাঁ আমার কোনো লকারে স্বর্ণ নাই, যেহেতু এগুলো আমার নামে আসছে দিয়া দাও গরিব মানুষে, এটাতে আবার তার জন্য একটা হিরোইজম অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে আসা যে তথ্যগুলা বা গণমাধ্যমে আসে, রাতারাতি তথ্যগুলা বদলাই যায়। অদূর ভবিষ্যতে 2-4-10 বছর পরে হয়তো আমরা এরকমও শুনবো যে এটা নিয়ে একটা ষড়যন্ত্র ছিল শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য। যদি সরকার কখনো পরিবর্তন হয়, আওয়ামী লীগের সুদিন আসে, তখন দেখবেন এই ডায়লগগুলা বাইচা থেকে ময়রা থেকে দেখবেন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। যারা এই মামলা টামলা দিচ্ছে তারাও আবার পালাই যাবে, কারণ বাংলাদেশে এখন পলাপলির খেলা শুরু হয়ে গেছে। তারপরে আমরা চাই এটা সঠিক তথ্যটা সামনে আসুক।